গত ৭২ ঘণ্টার মধ্যপ্রাচ্যে যা যা ঘটল আসুন সেটারই একটা সংক্ষিপ্ত চিত্র জেনে নেওয়া যাক। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান এখন একটা সরাসরি সংঘাতের মধ্যে জড়িয়ে পড়েছে। তো চলুন দেখে নিই ঠিক কীভাবে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল। কুয়েত বিশ্ববিদ্যালয়ের একজন বিশেষজ্ঞের এই কথাটা থেকেই কিন্তু পরিস্থিতির ভয়াবহতা বোঝা যায়। দেখুন, এটা এখন আর কোনো ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়্যার নয়। দুই পক্ষই সরাসরি সামরিক সংঘাতে নেমেছে, যা এই সংকটকে একটা একেবারে নতুন অভূতপূর্ব পর্যায়ে নিয়ে গেছে। আচ্ছা, তাহলে প্রথমে দেখা যাক এই সংঘাতের শুরুটা ঠিক কিভাবে হলো। আমরা যুক্তরাষ্ট্র আর ইসরায়েলি জোটের নেওয়া প্রথম পদক্ষেপগুলো একটু খতিয়ে দেখব। এই যৌথ অভিযানের একটা আনুষ্ঠানিক নামও দেয়া হয়েছে, অপারেশন এপিক ফিউরি, আর এর কিছু নির্দিষ্ট উদ্দেশ্য ঘোষণা করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব যা জানিয়েছেন সেই অনুযায়ী তাদের মূল টার্গেট হল ইরানের সামরিক ক্ষমতাকে দুর্বল করে দেয়া। মানে অভিযানের মূল ফোকাসটা ছিল ইরানের মিসাইল, তাদের মিসাইল বানানো কারখানা, নৌবাহিনীর অ্যাসেট আর অন্যান্য সামরিক অবকাঠামো ধ্বংস করা। যুক্তরাষ্ট্রের ভাষ্যমতে ইরানের এই সামরিক শক্তিটা নাকি তাদের পারমাণবিক কর্মসূচির জন্য একটা শিল্ড বা সুরক্ষা হিসেবে কাজ করছিল। কিন্তু এই হামলার একটা মানবিক দিকও আছে, আর সেটা বেশ ভয়াবহ। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের এই যৌথ হামলায় ইরানে এ পর্যন্ত ৫৫৫ জন মানুষ মারা গেছেন। তবে ক্ষতিটা কিন্তু একতরফা নয়। এই সংঘাতে আমেরিকার দিকেও ক্ষতি হয়েছে। হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৪ জন মার্কিন সৈন্য নিহত হয়েছেন, আর এটা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তো এমন একটা হামলার পর ইরান যে চুপ করে বসে থাকবে না সেটাই স্বাভাবিক। তারাও অঞ্চল জুড়ে পাল্টা হামলা শুরু করেছে, আর এর ফলে সংঘাতটা একটা নতুন মাত্রা পেয়েছে। ইরানের একটা বড় শক্তি হল তার প্রক্সি নেটওয়ার্ক, আর তারা সেটাই ব্যবহার করছে। লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে ইয়েমেনের হুথি আর ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে তারা এই যুদ্ধটাকে নিজেদের সীমান্তের বাইরেও ছড়িয়ে দিচ্ছে। মানে ইরানের স্ট্র্যাটেজিটা দেখুন, এখানে দুটো দিক আছে। একদিকে তারা সরাসরি মার্কিন সামরিক টার্গেটে হামলা করছে, আবার অন্যদিকে সৌদি আরব বা কাতারের মতো দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাতেও আঘাত হানছে। আর এই যে পাল্টাপাল্টি হামলা চলছে, এর প্রভাবটা কিন্তু শুধু এই ২ বা ৩ দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এটা এখন আশেপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে, আর তাদেরকেও এই সংঘাতে আরও গভীরভাবে টেনে আনছে। যেমন ধরুন লেবানন, ওটা এখন এই সংঘাতের একটা হটস্পট হয়ে উঠছে। ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের ১৮টা শহর আর গ্রাম খালি করে দেওয়ার হুমকি দিয়েছে। ভাবা যায় এটা কিন্তু একটা পুরো দুস্তুর যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। আচ্ছা, এই উত্তেজনাটা বাড়ল কেন? এর শুরুটা হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা খামেনির হত্যার পর। এর প্রতিশোধ নিতেই হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালায়, আর তার জবাবেই ইসরায়েল লেবাননে বোমা ফেলছে আর এই শহরগুলো খালি করার হুমকি দিচ্ছে। পরিস্থিতি কতটা গুরুতর তা আরেকটা ঘটনা থেকে বোঝা যায়। কুয়েতের মতো একটা দেশে সেখানেও এর আঁচ পড়েছে। কুয়েতের কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের আকাশে আমেরিকার বেশ কয়েকটা যুদ্ধবিমান ক্র্যাশ করেছে। তবে ভালো খবর হল সব ক্রু সদস্যই বেঁচে গেছেন। শুধু কুয়েত নয়, এই সংঘাতের ভৌগোলিক বিস্তার যে বাড়ছে তার আরও প্রমাণ আছে। ভূমধ্যসাগরে সাইট্রাসে একটা ব্রিটিশ মিলিটারি বেস আছে, সেটার দিকে 2টো ড্রোন আসতে দেখা গেছে। মানে ইউরোপীয় শক্তিগুলো এখন এই সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে আছে। যুদ্ধক্ষেত্রের বাইরে এর কী প্রভাব পড়ছে? চলুন এবার সেদিকে একটু নজর দেওয়া যাক, কারণ এর আঞ্চলিক আর অর্থনৈতিক ফল কিন্তু মারাত্মক হতে পারে। তো এই অবস্থায় আন্তর্জাতিক মহল কি ভাবছে, সেখানেও কিন্তু একটা বিভক্তি স্পষ্ট। একদিকে রাশিয়া চাইছে এখনই যুদ্ধবিরতি হোক, অন্যদিকে আমেরিকা বলছে তাদের সব উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত তারা হামলা চালিয়ে যাবে। কূটনৈতিক দিকটা তো গেল, এবার আসি অর্থনৈতিক দিকে। এর প্রভাবটা কিন্তু বিশাল। কাতারে জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার পর কাতার এনার্জি তাদের লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি উৎপাদনই বন্ধ করে দিয়েছে। এটা কিন্তু সারা বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য একটা বড় ধাক্কা। এই উত্তেজনার ফলেই পুরো অঞ্চলটা যেন একরকম বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তুরস্কের মতো দেশের প্রধান এয়ারলাইনগুলো ইরান, ইরাক, লেবানন সহ উপসাগরীয় অনেক দেশে তাদের ফ্লাইট বাতিল করে দিচ্ছে। এর ফলে যাতায়াত, ব্যবসা বাণিজ্য সবকিছু প্রায় থমকে গেছে। সবকিছু মিলিয়ে দেখলে পরিস্থিতিটা একটা খুব জটিল জায়গায় এসে দাঁড়িয়েছে। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা কি? যখন কূটনৈতিক আলোচনার পথ প্রায় বন্ধ আর উত্তেজনা বেড়েই চলেছে, তখন এই সংঘাত থেকে বেরোনোর রাস্তাটা কোথায়? মধ্যপ্রাচ্য এখন একটা বড় সংকটের মুখে, যার ভবিষ্যৎ কী হবে তা এখনই বলা খুব মুশকিল।